ওকে, আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ঢাকা বোর্ড 23। ওকে, আমরা কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা বলছে হচ্ছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, নদী নৌকা বা হচ্ছে এই যে সাঁতারু বা হচ্ছে নদী, এই টাইপের অঙ্কে আমরা যেভাবে করে প্রবলেম গুলো সলভ করবো তার আগে আমি কিছু কথা বলে রাখি। এখানে এটা হচ্ছে নদী নৌকার ম্যাথের জন্য স্পেশাল। এই টপিকের জন্য এই ফর্মুলা গুলা বা এই নিয়মগুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে ধরেন নদী। তো নদীতে আমরা স্রোতের বেগটাকে নর্মালি এদিক বরাবর ধরে নিই এবং অঙ্কের সুবিধার জন্য বা বিভিন্ন অঙ্কে আসলে একই ফর্মুলা ইউজ করার জন্য আমরা কিছু জিনিসকে ফিক্স করে ধরে নিই এখানে। যেমন স্রোতের বেগকে আমরা ইউ ধরে নিতে পারি, অলওয়েজ স্রোতের বেগটা ইউ ধরে নিতে পারি। তারপর হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ যাই বলুক না কেন, আমরা ধরে নিই সাঁতারুর বেগ এইটা, যে কোনো অঙ্কে যে কোনো ডিরেকশনই থাকতে পারে, আমরা এটাকে ভি ধরে নিতে পারি। তাহলে আমরা সবসময়, এটা আসলে কি কোনো নির্দিষ্ট কিছু না, এটা হচ্ছে আপনি যখন হচ্ছে অঙ্ক করেন অঙ্কটাকে সহজ করার জন্য, বোঝা গেছে? তাহলে হচ্ছে ইউ হচ্ছে এখানে কি, ইউ হচ্ছে এখানে স্রোতের বেগ আর হচ্ছে এখানে ভি নৌকার বেগ। ওকে, ধরে নিচ্ছি আমরা। আর ইউ আর ভি এর যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ নৌকার স্রোতের মধ্যবর্তী কোণটাকে আমরা অলওয়েজ আলফা ধরবো। ওকে, আলফা ধরে নেব। তাহলে আলফাটা কি? আলফাটা হচ্ছে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ। অবশ্যই এটা কি নৌকা রওনা করার দিক হইতে হবে, নৌকা রওনা করার দিকে। কারণ নৌকা যে বরাবর রওনা করবে সে বরাবর তো নাও পৌঁছাতে পারে, তাই না? ধরেন একটা নৌকা রওনা করলো একদিকে, বাট নদীতে ধরেন স্রোত আছে, তাহলে সে কি অন্যদিকে পৌঁছাতে পারে না? তাহলে এই আলফাটা হবে নৌকা যেদিকে রওনা করছে তার সাথে স্রোতের বেগের উৎপন্ন করবে। বুঝা গেছে? নৌকা যেদিকে রওনা করছে, নৌকা ধরেন এদিকে রওনা করছে, কিন্তু নৌকা ধরেন পৌঁছাইছে এদিক বরাবর, এটা কিন্তু আলফা হবে না, আলফা হবে পুরাটা নৌকা যেদিকে রওনা করছে তার সাথে স্রোতের বেগ যতক্ষণ উৎপন্ন করছে। ঠিক আছে? আচ্ছা, আর আমরা ধরে নেই নৌকাটা এদিক বরাবর পৌঁছাইছে, এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিলাম, এটা যে কোনো দিকে হইতে পারে। তো আমরা ধরে নিই এটা হচ্ছে তার লব্ধি। তাহলে লব্ধিটা কি হবে? নৌকা যেদিকে পৌঁছাবে সেটা হচ্ছে সেই দিক বরাবর তার লব্ধি চিন্তা করে নিব। নৌকা রওনা দেওয়ার পর সে যে দিক বরাবর পৌঁছাবে আলটিমেটলি সেই দিক বরাবর লব্ধি চিন্তা করে নেব। ঠিক আছে? আচ্ছা, আর এই লব্ধির সাথে স্রোতের বেগের যে উৎপন্ন কোণ, এটাকে আমরা অলওয়েজ থিটা ধরে নিব। এটাকে ধরে নিব কি? থিটা। এই থিটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে লব্ধি ও স্রোতের উৎপন্ন কোণ। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, নদী নৌকা সংক্রান্ত যে কোনো প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো এখন আমাদের এখান থেকে যে মেইনলি প্রথম কোশ্চেনটা আসে, লব্ধি বেগ বের করতে পারবো। লব্ধি বেগ, এটা আমরা নর্মাল লব্ধির যে সূত্র এটা দিয়ে ইউজ করে ফেলতে পারবো, অর্থাৎ রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। বুঝছেন? আমরা লব্ধির সূত্র হচ্ছে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এই জন্য এখানে হচ্ছে লব্ধি বেগ ডব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। পরিচয়গুলো আমি অলরেডি দিয়ে দিছি। 2 নাম্বার, যদি বলে আপনাকে নৌকা এক পার থেকে আরেক পারে পৌঁছাইতে কতটুকু সময় দরকার হয়েছে, সময়ের সূত্র অলওয়েজ একটা, সেটা হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা অলওয়েজ মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো নদী নৌকার অঙ্কের জন্য আমরা ফিক্স করে ধরে নিচ্ছি। এরপরে এখন আমরা নদী নৌকার অঙ্কে যাব, ঢাকা বোর্ড 23-এ যাব। এখানে আমাদের সাঁতারের কথা বলা আছে, নৌকার কথা বলা নাই। যাই হোক, যেটার কথাই বলা থাকুক না কেন, অঙ্ক আসলে একই জিনিস। আর ডি জিনিসটাকে একটু বলে রাখি, ডি হচ্ছে এখানে এই যে এতটুকু নদীর প্রস্থ, ডি হচ্ছে এখানে কি? নদীর প্রস্থ, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা 1 নম্বর অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে আমাদের কাছে, ঢাকা বোর্ড 23-এর অঙ্কে,
আমাদের কাছে দেওয়া আছে 1 কিলোমিটার প্রস্থের একটা নদী। তো আমরা 1 কিলোমিটার প্রস্থের একটা নদী এঁকে ফেলি আগে। এটা হচ্ছে ধরে নিলাম 1 কিলোমিটার, অর্থাৎ এই ডি এর মান আমাদের দেওয়া আছে 1 কিলোমিটার। বলতেছে দুইজন সাঁতারু আছে, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। তা আড়াআড়ি কথাটার মানে বুঝি আমরা, আড়াআড়ি এটা মানে কি, কিভাবে রওনা করছো আসলে? আড়াআড়ি রওনা করছো বলতে এরকম করে রওনা করা বুঝতেছে, আর নদীর এক পার থেকে সোজা ওই পার, ঠিক আছে? আড়াআড়ি মানে হচ্ছে সোজা ওই পারে পৌঁছেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম সাঁতারু কেমনে রওনা করছে? স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। এই জিনিসটা কিন্তু এখানে গেম চেঞ্জার একটা জিনিস। এই কথাটা দিয়ে আমাদের কাছে একটু টুইস্ট করে দিছে কোশ্চেনের মধ্যে। দেখেন, স্রোতের দিক কোন দিকে? আমরা ধরে নিই স্রোতের দিক নরমালি এদিকে, রাইট? ইউ। এটা যদি স্রোতের দিক, স্রোতের দিকটাকে বলা হয় স্রোতের অনুকূল। কি বলা হয়? অনুকূল। তাহলে উল্টা দিককে বলা হয় প্রতিকূল, রাইট? তাহলে প্রতিকূল কোন দিক? প্রতিকূল হচ্ছে আমাদের এইদিকে, এটা হচ্ছে প্রতিকূল। এখন বলতেছে ধরেন সাঁতারু ধরেন এই জায়গা থেকে সাঁতার কাটা শুরু করছে, বলতেছে সে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা এরকম হওয়া উচিত, রাইট? প্রতিকূলের সাথে 60 ডিগ্রি। কিন্তু আমরা যখন একটু আগে আমাদের টপিকটা দেখাইছি, একটু আগে যখন এই সূত্রটা দেখাইছি, আমরা কি এই কোণটাকে ধরে নিছি নাকি এই কোণটাকে ধরছি? এই কোণটাকে ধরছি আমরা। তো আমরা হচ্ছে এই কোণটা আমাদের বের করা মেন উদ্দেশ্য, রাইট? আমরা ওই কোণটাকে ধরবো না। এখন এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? এই পুরাটা কত? 180 না? তাহলে 180 থেকে 60 বাদ দিয়ে 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এই 60 ডিগ্রির দরকার পড়তেছে না, পড়বে না আর। এখন আমাদের এটা হচ্ছে সাঁতারু, তার V1 ধরে নেই এটাকে, যেহেতু প্রথম সাঁতারু, তার বেগ দেওয়া আছে আমাদের 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার/আওয়ার। আর আমাদের কাছে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। তো আমরা ধরে নেই প্রথম সাঁতারু এদিকে রওনা করছে, তার লব্ধি বেগ ইউ আর ভি এর যে কোনো এক জায়গায় হবে, রাইট? ইউ আর ভি এর মাঝখানে যে কোনো এক জায়গায় হবে, হ্যাঁ, লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগটা হচ্ছে এখানে কত? ডব্লিউ। তাহলে ডব্লিউ এর মান আমরা বের করে ফেলি একটু আগে যেভাবে লব্ধির সূত্র লিখছি, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। জাস্ট মান বসায় দিই, 3 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার, 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু cos 120। দেখেন কত আসে টোটাল অ্যান্সারটা। আমরা একটু সবাই দেখি অ্যান্সারটা কত আসে। √3। ওকে, এটাই অ্যান্সার, এত কিলোমিটার/আওয়ার। কেউ চাইলে এটাকে মিটার/সেকেন্ডেও নিতে পারো, কোনো সমস্যা নেই। কিলোমিটার/আওয়ার রাখতে পারো, আবার মিটার/সেকেন্ডেও তোমরা কনভার্ট করতে পারো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে গ নাম্বার অংশের সলভ। এবার হচ্ছে আমরা ঘ নাম্বারে যাই। তো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, মানে টাইম বের করতে বলছে, রাইট? টাইম। টাইমের সূত্র আমরা একটু আগে দেখছি, কি জানি দেখছি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। ওকে, তো আলফাটা কি এখানে? আলফা কোনটা? 120 ডিগ্রি। তাহলে আমরা ডিরেক্টলি প্রথম, যেহেতু আমাদের চিত্র আঁকাই আছে, আমরা প্রথম সাঁতারের জন্য সময়টা বের করি। ঘ নাম্বার, প্রথম সাঁতারের জন্য সময় T1 সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান দেওয়া আছে কত? 1 কিলোমিটার, আমরা এটাকে কিলোমিটারই রাখি। ভি দেওয়া আছে হচ্ছে 6, এটা V1 লিখি, আর সাইন 120। কত আসতেছে? আর দশমিকে নিয়ে যান, 192 আওয়ার। অ্যান্সার আসবে এত ঘন্টা।
এটা হচ্ছে প্রথম সাঁতারু। এবার দ্বিতীয় সাঁতারুর ব্যাপারে আমরা আসি। দ্বিতীয় সাঁতারু বলতেছে যে সে আড়াআড়ি ভাবে রওনা করছিল। তাহলে আড়াআড়ি ভাবে রওনা করলে আমরা একটু আগে বলছি আড়াআড়ি মানে কোন দিকে, সোজা। অর্থাৎ ব্যাপারটা এরকম, এটা যদি নদী হয় এখান থেকে যদি রওনা করে সেই বরাবর রওনা করছে। তার জন্য আমাদের ভি কত দেওয়া আছে, সেও 6 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছিল। তার মানে V2 হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের বেগ তো একটাই, সেটা হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। এখন আমাদের আলফা কত, আলফা এখানে কি বলছিলাম যে যেদিকে সে রওনা করবে আর স্রোত যেদিকে, তাদের মধ্যবর্তী কোণ সেটা কত, এই যে এদিকে রওনা করছে এদিকে এদিকে স্রোতের বেগ কত হবে, 90 ডিগ্রি, তাহলে আলফা 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় সাঁতারুর জন্য হিসাবটা করে ফেলি। এটা হচ্ছে T2, এটা হচ্ছে V2, এখানে 6 হবে, এখানে সাইন 90 ডিগ্রি হবে, তার মানে 1/6। 1/6 কে ক্যালকুলেশন করি, এত আওয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে T2 লেস দেন হচ্ছে T1, অর্থাৎ বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে। এই তো, এটাই হচ্ছে আনসার। অঙ্কটা বুঝছেন আপনি? আমাদের এই কোশ্চেনটা যেমন রাজশাহী 22-এর কোশ্চেনটাও একদম হুবহু সেম, অর্থাৎ একদম হুবহু সেম একটা অঙ্ক, তাই আমি এটা করা দিচ্ছি না। ইভেন কুমিল্লা বোর্ড 22-এও যে প্রশ্নটা আসছে ওইটাও একদম সিমিলার একটা কোশ্চেন। আমরা এখন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 পড়বো, এটা ছবি তুলুন আপনি, এই যে এখানে চট্টগ্রাম 22। ওকে, সো চট্টগ্রাম বোর্ড 22 সলভ করবো আমরা এখন, নদী নৌকা সংক্রান্ত একটা সমস্যা। তো চট্টগ্রাম বোর্ড 22-এ বলতেছে হচ্ছে 500 মিটার প্রস্থের একটি নদীতে 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এই নদীটি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহির 10 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে এবং নিধি 9 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে, মানে এখানে আড়াআড়ি কথাটা আর বলে নাই, লম্বভাবে কথাটা বলছে, একই জিনিস, সাঁতারে কাটতে শুরু করলো। কোশ্চেন 3 নাম্বারটা হচ্ছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পাড়ে পৌঁছাবে, মানে সোজা কথা আমাদেরকে আলফা কোণের মানটা জানতে চাইছে। ওকে, তো আমরা হচ্ছে শুরু করি। প্রথমে মাহিরের কথা জানতে চাইছে। সো নদীর যে স্রোত দেওয়া আছে নদীর স্রোত কত দেওয়া আছে, 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার/আওয়ার। মাহির হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে শুরু করছে, ঠিক আছে। তো ফার্স্ট একটা নদী আঁকি আমরা। এখন নদীতে স্রোতের বেগ দেওয়া আছে ইউ সমান 6 কিলোমিটার/আওয়ার। এখানে কিন্তু কথা কিছু বুঝতে হবে, বলতেছে মাহির সোজা ওই পাড়ে পৌঁছাইতে চায়, রাইট? মাহির সোজা ওই পাড়ে পৌঁছাইতে চায়, মানে মাহির এখান থেকে রওনা করে সোজা এখানে পৌঁছাইতে চায়। এখন নদীতে তো স্রোত আছে, এখন মাহির যদি এদিকে রওনা করে তাহলে কি সে আর এই বরাবর সোজা পৌঁছাইতে পারবে? নদীর স্রোতটাকে এদিকে ধাক্কায় নেওয়া যাবে না, নেওয়া যাবে। তাহলে মাহিরকে সোজা বরাবর রওনা করতে দেওয়া যাবে না, সে তার রওনা হইতে হবে হচ্ছে এই বরাবর। যদি সেই বরাবর রওনা করে তাহলে স্রোতটাকে এদিকে নিয়ে গেলেও সে আলটিমেটলি এখানে পৌঁছানোর সম্ভাবনা থাকবে, তাই না? আচ্ছা, সো আমরা ধরে নেই মাহির হচ্ছে এদিক বরাবর রওনা করছে, যেটা হচ্ছে স্রোতের সাথে আলফা কোণে রওনা করছে, ইজ ইট? আর মাহির পৌঁছাইছে কোন বরাবর, এই বরাবর, এই লম্ব বরাবর, অর্থাৎ এটা তার লব্ধি, কারণ আমরা বলছি যে যেদিকে পৌঁছাবে সেটা তার লব্ধি। আচ্ছা, আর রওনা করছে হচ্ছে এই দিক বরাবর, তাই ভি এর মানটা আমরা 10 কিলোমিটার/আওয়ার ধরে নিলাম, এটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা আলফা বের করতে বলছে। এখন এটা যেহেতু লব্ধি, এটাকে কি আমরা থিটা বলতে পারি?
লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে। এই জন্য আমি পরিচয়গুলো আগে ক্লিয়ার করে নিয়েছি, যাতে করে পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতেছেন তারা যদি কিছু না বুঝেন অবশ্যই ব্যাপারটা জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন tan থিটার সূত্র আমরা এখান থেকে প্রয়োগ করতে পারি, তাহলে সহজে আমাদের আলফা বের হয়ে যাবে। ওই যে আমরা ভেক্টরে লব্ধির দিক নির্ণয় সূত্র দেখছিলাম, এই থিটাটা যার সাথে কোণ উৎপন্ন করবে, মানে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে সিঙ্গেল থাকবে, রাইট? লব্ধি এখানে স্রোতের বেগের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে স্রোতের বেগকে নিচে সিঙ্গেল বসাবো, ঠিক? আর নৌকার বেগের সাথে তো লব্ধি কোনো কোণ উৎপন্ন করে নাই, মানে আমরা ধরি নাই, তাহলে উপরে বসবো ভি সাইন আলফা আর এখানে বসাবো ভি কস আলফা। এটাই হচ্ছে লব্ধির দিক নির্ণয় সূত্র। এখানে কোনো প্রবলেম আছে? এখানে আমরা হচ্ছে থিটার সূত্রটা, লব্ধির দিক নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করছি। আমরা ভেক্টরে এরকম পড়ছিলাম, আমরা যখন ভেক্টর চ্যাপ্টার পড়ছিলাম, আমরা তখন একটা সামান্তরিক সূত্র ছিল, এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল হচ্ছে আর, এটা ছিল আলফা, এটা ছিল থিটা। আমরা যখন tan থিটার ফর্মুলা লিখছিলাম আমরা বলছিলাম লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা থাকবে। এখানে লব্ধি পি এর সাথে উৎপন্ন হবে, তাহলে পি এক সিঙ্গেল থাকবে, উপরে বসবে কিউ সাইন আলফা, নিচে বসবে কিউ কস আলফা, ঠিক? এই সূত্রটা আমরা দেখছিলাম, সেইটা এখন এখানে কাজে লাগাইতেছি আমরা। ওকে, সো এখন tan থিটা মানে হচ্ছে tan 90, আর ভি এর মান হচ্ছে 10, সাইন আলফা তো আমরা বেরই করব, ইউ হচ্ছে 6, tan cos আলফা। tan 90 এর মানে হচ্ছে sin 90 বাই cos 90, sin 90 এর মান 1, cos 90 এর মান 0, এভাবে বসাইলাম। তোমরা কিন্তু ডিরেক্টলি আবার ক্যালকুলেটরে tan 90 অ্যাপ্লাই করতে যাও না, তাহলে কিন্তু সমস্যা। ক্যালকুলেটরে অ্যাপ্লাই করতে গেলে সেটা ম্যাথ এরর দেখাবে, কারণ এটা কিন্তু ক্যালকুলেটর সলভ দিবে না, tan 90 এর ভ্যালু অসংজ্ঞায়িত। ওকে, তো আমরা এখন আড়াআড়ি গুণ করব, তাহলে 6 প্লাস 10 cos আলফা ইকুয়াল আসতেছে 0, দেন cos আলফা ইকুয়াল আসতেছে -6/10, আলফা সমান আসবে cos ইনভার্স -6/10। ওকে, তাহলে অ্যান্সার বের করে ফেলো, দেখো কত আসে। অঙ্কের প্যাটার্ন গুলো হুবহু সেম, আমরা শুধু জাস্ট বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ডেটা বের করতে বলে, যেরকম ভাবে ডেটা বের করতেই বলুক না কেন, যদি তোমরা ফার্স্ট টপিকটা বুঝো, আমি আশা করব এই টাইপের অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, যেই টাইপের অঙ্ক দেখ নদীনক অঙ্ক থেকে। ওকে, এত ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে মাহির যদি স্রোতের বেগের সাথে, বাংলা কথাগুলো কিন্তু সৃজনশীলে লিখে দিতে হবে। বোর্ড সৃজনশীলে টিচার যখন খাতা দেখে তখন উনি কয়েকটা বিষয় খেয়াল রাখে, এটা হচ্ছে ক্যালকুলেশন, প্রথমে সূত্র দেখে, এই সূত্রগুলো ঠিকঠাক মতো লেখা আছে কিনা, দেন হচ্ছে সূত্রের মানগুলা ঠিক মতো বসানো হয়েছে কিনা। তুমি চাইলে পরীক্ষায় এই লাইনগুলো স্কিপ করতেই পারো, কিন্তু তোমাকে উত্তরটা ঠিক রাখতে হবে এন্ড শেষের বাংলা কথাটা লিখে দিতে হবে, যে হচ্ছে সুতরাং মানে যা জানতে চাইছে সেটা তোমাকে লিখে দিতে হবে, তাহলে টিচারের সন্তুষ্টি বাড়ে এই ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এগুলা শেষ করলাম, আমাদের এই গ নাম্বার শেষ। এবার আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার আমাদেরকে বলতেছে যে উদ্দীপক অনুসারে কে জিতবে, মানে মাহির এবং হচ্ছে নিধি তারা যে প্রতিযোগিতা শুরু করছে, এই প্রতিযোগিতায় জিতবে কে, মানে কি বের করতে বলছে? টাইম, টাইম, এক্স্যাক্টলি টাইম বের করতে বলছে। তো আমরা প্রথমে মাহিরের জন্য বের করি টাইমটা। ফার্স্টে হচ্ছে মাহিরের ক্ষেত্রে আমি আর চিত্র আঁকলাম না, মাহিরের জন্য যেহেতু অলরেডি একবার রাখছি। মাহিরের জন্য সময়টা হচ্ছে t1 সমান d/v sin আলফা, v1 ধরি। সো ডি এর মান কত দেওয়া আছে এখানে? নদীর প্রস্থ কোশ্চেনে দেওয়া আছে কত? 500 মিটার। এটাকে আমরা কিলোমিটারে নিয়ে যাই, যেহেতু বেগগুলা কিলোমিটারে আছে, তাহলে 500/1000 মানে 0.5 আসবে কিলোমিটারে নিলাম, কারণ আমরা চাচ্ছি সময়টা আওয়ারে বের করতে। তোমরা চাইলে ভিটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে ভি। ভি ছিল কত ছিল? 10 ছিল মাহিরের জন্য, তাই না? বেগটা মাহিরের জন্য বেগ কত ছিল? 10। 10। একটু আগে আমরা মাহিরের উৎপন্ন কোণ মানে আলফা বের করছি 126.87। ক্যালকুলেশন করি, দেখি কত আসে অ্যান্সারটা।
ওকে, এত ঘন্টা লাগতেছে হচ্ছে মাহির। এবার আমরা নিধির ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি। নিধির ক্ষেত্রে ঘটনাটা কি বলছে আমাদের একটু পড়তে হবে। মাহির হচ্ছে স্রোতের সাথে আলফা কোণে রওনা করছে, কিন্তু নিধি 9 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করছে। তার মানে নিধির ক্ষেত্রে কিন্তু ফিগারটা এরকম, এটা হচ্ছে ইউ, যার বেগ ছিল কত, 6 কিলোমিটার/আওয়ার, নদীর স্রোতের বেগ। এখন নিধি স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে, মানে হচ্ছে এরকম ভাবে যাত্রা শুরু করছে, রাইট? তার মানে যেদিকে রওনা করছে সেদিকের সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ হচ্ছে আলফা, আলফার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাই তো? আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা এখন T2 বের করে ফেলি নিধির জন্য। আর নিধির বেগ ছিল এখানে 9 কিলোমিটার/আওয়ার, 9 কিলোমিটার/আওয়ার। তাহলে D/V2 sin আলফা 0.59 ইন্টু sin 90, 0.055 আওয়ার। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে নিধির সময় কম প্রয়োজন হয়েছে, তার মানে নিধি আগে পৌঁছাবে। এখানে যেহেতু আমাদের T2 লেস দেন T1, তার মানে নিধি হচ্ছে জিতবে এই প্রতিযোগিতায়, নিধি হচ্ছে বিজয়ী। ওকে, তো এটা হচ্ছে আমাদের নদী নৌকার আরেকটা প্রবলেম। এবার হচ্ছে আমরা অন্য একটা প্রবলেমে যাই। আমরা সিমিলার প্রবলেম গুলো বাদ দিতে চাচ্ছি এবং তোমাদেরকে জানাই দিব যে আসলে কোন প্রবলেম গুলো একই রকমের। যেমন এখানে দিনাজপুর বোর্ড 2022-এর প্রবলেমটা সেম রকম, কোনো পার্থক্য নাই। এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে, মানে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে টাইম বের করতে বলছে, আর প্রথম কোশ্চেনটা বলছে নদীর প্রস্থ বের করতে। ওকে, সো এটা আর করাচ্ছি না, এটা প্রায় সেম ভাবে। তারপরে এখানে ঢাকা বোর্ড 2100 সেম নিয়ম, রাজশাহী বোর্ড 2100 সেম নিয়ম, সিলেট বোর্ড 2100 আমাদের সেম নিয়ম, কুমিল্লা 19 সেম। আমরা চট্টগ্রাম বোর্ড 17টা করতে পারি। ছবি তোলেন। আমরা এখন করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17। যে কোশ্চেনগুলোতে তোমাদের আটকে যাওয়ার পসিবিলিটি আছে আমি সেগুলাই বেছে বেছে করাচ্ছি, যাতে করে তোমরা ইজিলি সলভ করতে পারো। আর এতক্ষণ যে যেটা প্রশ্ন করাইছি যদি এগুলো ঠিকঠাক মতো বুঝো তাহলে বাকি কোশ্চেনগুলো এমনিতেই সলভ করতে পারবা। ওকে, এখন চট্টগ্রাম বোর্ড 17টা যেটা আমাদেরকে বলতেছে যে একটি নদী 31 কিলোমিটার প্রশস্ত, দুইটা নৌকা আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, আমি একটু ফিগারটা আগে, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, যেহেতু এটা ফিগার বেসড কোশ্চেন। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখানে আমাদেরকে নদীর প্রস্থ দেওয়া আছে 31 কিলোমিটার। 31 কিলোমিটার হচ্ছে এখানে নদীর প্রস্থ। আচ্ছা, সো এখন নদীতে স্রোতের বেগ আমাদের কাছে দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার। এই স্রোতের বেগটা দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার। এখন দুইটা নৌকা রওনা করছে এই বিন্দু হতে, একই বেগে যাত্রা শুরু করছে। দুইটা নৌকার বেগ সেম, একটা নৌকা রওনা করছে এ বি বরাবর, আর একটা নৌকা রওনা করছে এ সি বরাবর। ঠিক আছে, এটাই বলা আছে কোশ্চেনে, যে এ হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলো যাদের একটি এবি বরাবর এবং অপরটি এসি বরাবর পৌঁছায়। ওকে, সরি, পৌঁছায় না, মানে রওনা করে। একটা এবি বরাবর রওনা করছে, একটা এসি বরাবর রওনা করছে। প্রথমটি হচ্ছে আড়াআড়ি পার হয়, আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ প্রথমটা কি এবি বরাবর রওনা করছে, পৌঁছাইছে সি বিন্দুতে, মানে এসি বরাবর পৌঁছাইছে। কোনটা? এই যে এটা এইভাবে রওনা করছে, তাহলে আড়াআড়ি পার হয়েছে না, আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে। আবার দ্বিতীয়টা হচ্ছে এসি বরাবর রওনা করে এডি বরাবর পৌঁছাইছে, মানে ডি বিন্দুতে পৌঁছাইছে। এখন প্রশ্ন 3 নম্বরটা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নৌকার অভিন্ন বেগ, আই মিন বেগ হিসাব করতে বলছে। অভিন্ন বেগ বলতে নৌকা দুইটা বেগ তো সিমিলার ছিল, তাহলে ওই বেগটা হিসাব করতে বলছে যে বেগটা কত। ঠিক আছে, ওকে।
সো আমরা হচ্ছে কোশ্চেনে যাই। আমরা যে কোনো নৌকা নিয়ে শুরু করতে পারি, এখানে দুইটা নৌকা নিয়ে কাজ করতে হবে এমন না, যেহেতু দুইটা নৌকার বেগে সিমিলার আমরা যে কোনো একটা নৌকা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো কোন নৌকা নিয়ে শুরু করবো আমরা বলেন। এখানে কোণ দেওয়া আছে, এখানে হচ্ছে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, একটা দেওয়া আছে 63.43 ডিগ্রি। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম নৌকাটা নিয়ে শুরু করি, মানে প্রথম নৌকার ক্ষেত্রে জিনিসটা দেখি। প্রথম নৌকা চিত্রটা শুধু প্রথম নৌকার জন্য আঁকবো। তাহলে এই হচ্ছে নদী, এটা হচ্ছে এ বিন্দু, প্রথম নৌকা এবি বরাবর রওনা করছে এবং সে পৌঁছাইছে হচ্ছে এই বরাবর সি বিন্দুতে। তার বেগ আমরা হচ্ছে হিসাব করব, এই ভি এর মানটা হিসাব করব। ইউ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। এটা যদি 30 ডিগ্রি হয়, এই পুরোটা কত ডিগ্রি হবে? আলফা 30 প্লাস 90, রাইট, 120 ডিগ্রি। এখন আবার এটা যেহেতু তার লব্ধি এই বরাবর, লব্ধি না এটা, যেহেতু সে একে দিকে পৌঁছায়, তাহলে এটা কি থিটা। লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণটাই হচ্ছে কত? থিটা। এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। ওকে, আই হোপ এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আমরা এখান থেকে কি বের করবো? ভি এর মানটা বের করবো। সো আমাদের ভি এর মান বের করা মেইন উদ্দেশ্য, ঠিক আছে। শুরু করি আমরা tan থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। tan থিটা, লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে? থিটা। ইউ এর সাথে, তাহলে ইউ সিঙ্গেল, উপরে বসাবো ভি সাইন আলফা, নিচে বসাবো ভি কজ আলফা। তাহলে এখন tan 90 ভি সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। আর গুণ করলে এখানে 1/0 আসবে, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন যদি আমরা আর গুণ করি তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল আসতেছে 0, কজ আলফা ইকুয়াল আসতেছে মাইনাস ইউ বাই ভি, আর আলফা সমান আসতেছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। জাস্ট এখন সরি, আমরা তো কিসের মান বের করতেছি? আমরা তো বের করবো ভি এর মান। সো ভি সমান এই পাশে নিয়ে আসলে মাইনাস ইউ ডিভাইডেড বাই কজ আলফা। ইউ এর মান দেওয়া আছে 9, আমরা যেটা মাইনাস আছেই, কজ 120, কজ 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, আর এখানে আছে মাইনাস 9 উপরে, তাহলে হবে 18 কিলোমিটার পার আওয়ার। তোমরা চাইলে ক্যালকুলেটরে করে দেখতে পারো, অ্যান্সার 18ই আসবে। 18 কিলোমিটার পার আওয়ার, এটাই হবে অ্যান্সার। বুঝছেন? ওকে, যদি কনসেপ্ট ঠিকঠাক থাকে ম্যাথগুলা ইজি, একদমই ইজি, কোনো সমস্যা এখানে হওয়ার কথা না। ইভেন নদী নৌকা সংক্রান্ত সবগুলাই অঙ্কই প্রায় একই ধাঁচের। ওকে, তাহলে আমরা এটা মুছে দেই, আমরা হচ্ছে এবার 2 নাম্বার প্রশ্ন চলে যাই। আমাদের 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলতেছে হচ্ছে কোন নৌকা দুটি একই সময় নদীর অপর পারে পৌঁছায় কিনা, মানে টাইম জানতে চাইছে। তো ইজি, প্রথম নৌকার জন্য টাইম বের করে ফেলি। প্রথম নৌকা T1 সমান ডি বাই ভি সাইন আলফা। ডি দেওয়া আছে 31 কিলোমিটার, ভি তো আমরা একটু আগে বের করলাম 18, আর প্রথম নৌকার জন্য আমরা একটু আগে বের করছি আলফা হচ্ছে 120, করে ফেলি। দ্বিতীয় নৌকার জন্য ফিগারটা আমরা একটু দেখি। দ্বিতীয় নৌকা রওনা করছে এদিক বরাবর, বাট সে পৌঁছাইছে এদিক বরাবর, এসি বরাবর রওনা করে ডি বিন্দুতে এডি বরাবর পৌঁছাইছে। আসছে স্যার কত? ওকে, এত আওয়ার। দ্বিতীয় নৌকা, এটা হচ্ছে তার স্রোত 9 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় নৌকার বেগও সেম হবে 18, কারণ আমরা জানি দুইটা নৌকার বেগ সেম। তাহলে সে রওনা করছে কোন বরাবর? এই বরাবর। তার স্রোতের বেগ কোন বরাবর? এই বরাবর। তাহলে আলফা কোনটা? এটা না, আলফা হচ্ছে 90 ডিগ্রি। ওইটা আমাদের জানার দরকার নাই, কারণ আমাদের এটা লাগতেছে না, ওই অ্যাঙ্গেলটা জানার দরকার নেই, এটা দেওয়াই আছে অবশ্য 63.43। তাহলে tan থিটা সমান, সরি tan থিটা না, টি এর মান বের করবো আমরা এখান থেকে। তাহলে T2 সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, 31 ডিভাইডেড বাই 9 সাইন 90, কত আসে? 9 না 18, 31 ডিভাইডেড বাই 18 সাইন 90,
0 পয়েন্ট না 1.72 আওয়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে T2 লেস দেন T1, অর্থাৎ দ্বিতীয় নৌকাটা বিজয়ী হবে, বা দুইটা নৌকার একই সময় লাগবে না। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই আমাদের এখান থেকে বের করতে বলছে। ওকে, সো আমাদের নদী নৌকার প্রবলেম গুলা শেষ। এবারে হচ্ছে আমরা বৃষ্টি ছাতার অঙ্কে যাব। চলে যাবেন আপনি? ক্যাপ্টেন নাম্বার নিতে আসছে আপনাকে? আচ্ছা, আমরা হচ্ছে বৃষ্টি ছাতার একটা অঙ্ক করবো, ঢাকা বোর্ড 22। ছবিটা তোলেন। সো আমাদের এখন একটা স্পেশাল প্রবলেম হচ্ছে বৃষ্টি ছাতার অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। সো বৃষ্টি ছাতার ম্যাথ। বৃষ্টি ছাতার অঙ্কের জন্য আমাদের আপেক্ষিক বেগের টপিকটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা আমরা অলরেডি বুঝাইছি, তাই না? এটা আমরা অলরেডি বোঝানো হয়েছে ক্লাসের মধ্যে। ওকে, সো ঢাকা বোর্ড 22-এর যে প্রবলেমটা, এখানে বলা হইতেছে শান্ত বাতাসে, মানে স্থির বাতাস, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ারে বেগে, আই মিন বাতাসের কোনো বেগ এখানে নাই যদি শান্ত বাতাস বলে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এ সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। এটা পরের কথা। ওকে, উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। মানে বাতাসের বেগ যখন নাই, রাইট, তখন হচ্ছে বলতেছে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করতে। আচ্ছা, এখানে লব্ধি বেগের কথা কেন আসতেছে? কারণ বৃষ্টিও চলমান, আবিদও চলমান। তাহলে আবিদ বৃষ্টিটাকে কিন্তু এক্স্যাক্টলি ওই বেগে পড়তে দেখবে না, আবিদ কিন্তু বৃষ্টির লব্ধি বেগটাকে দেখবে, তাই না? এই জন্য লব্ধি বেগ চিন্তা করতে বলছে। ওকে, তো আমরা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটা কমন ডিরেকশন ধরে নেই যে মানুষ সবসময় এদিকে চলে। এটা অ্যাকচুয়ালি জাস্ট ধরে নেওয়ার জন্য, আপনি চাইলে এদিক বরাবর ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু আবিদের কথা আবিদ যেহেতু মানুষ, তাহলে আমরা এখানে ম্যান দিলাম ভিএম, মানুষের বেগ। এটা কথা দেওয়া আছে প্রথমে, আবিদ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। তো ধরে নিলাম আবিদের বেগ হচ্ছে এদিক বরাবর, আর বৃষ্টি হচ্ছে সোজাসুজি নিচের দিকে পড়তেছে, বৃষ্টির বেগ 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা আমাদের আপাতত প্রথম কোশ্চেনের জন্য। এখন অনেকেই যে ভুলটা এখানে করে সেটা হচ্ছে তারা এই দুইটা জিনিসের, আমাদেরকে যেহেতু কি বলছে যে লব্ধি বেগ বের করতে, তারা লব্ধি বেগটা এদিক বরাবর চিন্তা করে, যেটা কমপ্লিটলি ভুল। এখানে কিন্তু এই দিক বরাবর লব্ধি বেগ না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেন এই দিক বরাবর না? এখানে কনসেপ্টটা আসবে আপেক্ষিক বেগের। দেখেন, আবিদও চলমান, বৃষ্টিও চলমান, তাহলে অবশ্যই আবিদ বৃষ্টির প্রকৃত বেগটাকে দেখবে না, আবিদ বৃষ্টির আপেক্ষিক বেগটাকে দেখবে। কার সাপেক্ষে দেখবে? আবিদের সাপেক্ষে। যে চিন্তা করতে পারে সবসময় তার সাপেক্ষে হয়, রাইট? তাহলে এখানে আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে আবিদের সাপেক্ষে বৃষ্টির বেগ, রাইট? এই বেগটাকেই আমরা বলতেছি লব্ধি বেগ। এই আবিদের সাপেক্ষে বৃষ্টির বেগ যা, আসলে লব্ধি বেগটাই, এটাকেই লব্ধি বেগ বুঝাইতেছে। এটাই হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, রাইট? আচ্ছা, এখন আমরা যখন আপেক্ষিক বেগ পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে যার সাপেক্ষে সে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সে কি? প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ কাঠামোকে আমরা নরমালি স্থির ধরে নেই, ঠিক আছে? এখন কার সাপেক্ষে? আবিদের সাপেক্ষে। তাহলে প্রসঙ্গ কাঠামো কে? আবিদ। এখন আবিদ কি চলমান আছে না স্থির আছে? চলমান আছে। আবিদকে স্থির করতে হবে। তাহলে কি করতে হবে? আবিদ যেদিকে চলতেছে তার বেগটাকে ঠিক বিপরীত দিকে দিয়ে দিতে হবে, সেম ভেলোসিটি কিন্তু বিপরীত দিকে। মাইনাস হচ্ছে যে ডিরেকশনের জন্য, আমরা মাইনাসটা এখানে ইগনোর করতেছি।
যেহেতু মান জাস্ট 8 কিলোমিটার পার আওয়ার নিলাম, তাহলে সোজা কথাই যে দিক বরাবর আবিদ চলতেছে তার ডিরেকশনটাকে অপোজিট করে দিব, তাহলে আবিদ স্থির হয়ে যাবে, রাইট? তাহলে এখন প্রসঙ্গ কাঠামো স্থির। এখন আমাদের এই জিনিসটা তাহলে আর এই বেগটা ধরার দরকার নাই, এখন আমাদের এই বেগটা হিসাব করব, আর এখানে হচ্ছে বৃষ্টির বেগ এইটা, তাহলে লব্ধি বেগ হচ্ছে এখন আমাদের এই দিকে হবে। লব্ধি বেগ বলতে আবিদের সাপেক্ষে বৃষ্টির বেগ, সেটা হচ্ছে এখন এই দিক বরাবর হবে। এটাকে আমরা চাইলে আর দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা লব্ধির ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা যেমন লব্ধি সূত্র জানি। আচ্ছা, এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, রাইট? সো আলফা এখানে 90 ডিগ্রি। আমরা চাইলে হচ্ছে আর সমান আমরা যে জানি √, vm স্কয়ার প্লাস vr স্কয়ার 2vm ইন্টু vr ইন্টু cos 90। cos 90 এর ভ্যালু তো 0, তাহলে ওই পুরোটা শূন্য হয়ে যাবে, শুধু vm স্কয়ার আর vr স্কয়ার থাকবে। ক্যালকুলেশনে ডেটা বসাইলে vm হচ্ছে এখানে 8 আর vr হচ্ছে 6, এই দুইটা করলে আমরা পাবো 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আবিদের কাছে মনে হবে বৃষ্টিটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, এটাকেই বলতেছে লব্ধি বেগ। এটা কি ক্লিয়ার? ওকে। তো কখনো যদি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বা হচ্ছে লব্ধি বেগ এগুলা বের করতে বলে, আমরা সবসময় কিন্তু এটা অ্যাপ্লাই করব। এখন একটা কথা বলে রাখি, ওই যে ওই কনসেপ্টটা এখানে এই বরাবর লব্ধি আঁকলে আপনার অ্যান্সারটা কিন্তু সিমিলার হতো, অ্যান্সারটা কিন্তু একই রকম আসতো, 10 আসতো, কিন্তু সেটা কিন্তু রং কনসেপ্ট। সেটা কিন্তু টিচার যদি আপনার ফিগার দেখে সেটা কিন্তু কেটে দিবে, ঠিক আছে? সো ফিগার অবশ্যই এরকমটা শিখতে হবে এবং শুদ্ধভাবে শিখতে হবে। অঙ্কের অ্যান্সার মেলা কিন্তু অঙ্ক মেলা না, বা অঙ্ক কারেক্ট হওয়া না। আচ্ছা, আমরা হচ্ছে এবার 4 নম্বরে আসি। 4 নম্বর প্রশ্ন যেটা বলতেছে সেটা হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। মানে এই অবস্থায় আবিদ কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে, আর যখন বাতাস প্রবাহিত হতে শুরু করবে তখন আবিদ কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে, এটাই হচ্ছে মেইন কোশ্চেন, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা এই অবস্থায় চিন্তা করি। প্রথম অবস্থায়, এটা হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থায় ফিগার এটাই হবে, যেহেতু আমাদের এখানে প্রথম অবস্থায় কোনো বাতাস ছিল না। ওকে ওকে, এখন আমাদেরকে যেটা বের করতে বলছে শুধু এই থিটাটা বের করতে বলছে, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। অর্থাৎ আবিদ কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে, এক্স্যাক্টলি বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবিদ কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে। আপনি চাইলে এটাকেও থিটা ধরতে পারেন, আপনি চাইলে এটাকেও থিটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা থিটা ধরলেই চলবে। এটা যখন ধরবো তখন লিখবো উলম্বের সাথে, এটা যখন ধরবো তখন বলবো অনুভূমিকার সাথে, আর কিছুই না। আমি ধরে নিলাম এটা হচ্ছে থিটা আমাদের। এখন আমরা এখানে tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। থিটা 1 ধরি, তাহলে tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা তো আমাদের আর লাগবে না এখানে। tan থিটা ইকুয়াল, তাহলে লব্ধি, এই যে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? vr এর সাথে। তাহলে vr কে নিচে সিঙ্গেল বসাবো, উপরে বসাবো vm sin আলফা, নিচে বসাবো vm cos আলফা। থিটা 1 বের করতে বলছে, সো vm হচ্ছে আমাদের 8 sin 90 আর vr হচ্ছে 6 8 cos 90। তাহলে থিটা 1 সমান আসতেছে tan ইনভার্স 1 8 ডিভাইডেড বাই 6। দেখি আমরা आंसर কত আসে 8 ডিভাইডেড বাই 6 করলে। পয়েন্ট ওকে 1 ডিগ্রি। এত কোণে হচ্ছে প্রথম অবস্থায়, যখন বাতাস ছিল না তখন আবিদ যদি এত কোণে ছাতা ধরে তাহলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এবার আমরা দ্বিতীয় অবস্থায় যাব, যখন বাতাস আছে তখনকার অবস্থা। দ্বিতীয় অবস্থা, ওকে। দ্বিতীয় অবস্থার ঘটনাটা হচ্ছে এরকম যে হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। মানে আবিদ যেদিকে চলতেছিল তার বিপরীত দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। এখন এই অবস্থায় তারে কত কোণে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা আবার একটু ফিগারটা আঁকি। আবিদ চলতেছিল কোন দিকে? এদিকে 8 কিলোমিটার পার আওয়ার।
বৃষ্টি পড়তেছিল নিচের দিকে 6 কিলোমিটার পার আওয়ার, রাইট? বলতেছে আবিদের চলার বিপরীত দিকে, আবিদ চলতেছিল এদিকে, তাহলে বিপরীত দিক মানে কোনটা? এটা। এদিকে কি কি শুরু হইতে চললো? বাতাস। বাতাস শুরু হইতে চললো 2 কিলোমিটার পার আওয়ার বেগে। এত বেগে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। দেখেন তো রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, এখন আমাদের এখানে একটু আগে ছিল বেগ ছিল 2টা, আবিদের বেগ আর বৃষ্টির বেগ। এখন বেগ চলে আসছে 3টা। এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিভাবে ডিল করব? দেখেন, সব সময় সহজভাবে চিন্তা করব। যে 2টা বেগ একই রেখা বরাবর থাকবে তাদেরকে নিয়ে আগে চিন্তা করব। যে 2টা বেগ একই রেখা বরাবর বা একই লাইন বরাবর। যেমন দেখেন এখানে আবিদের বেগ আর বাতাসের বেগ তারা একই লাইন বরাবর আছে না? তাহলে আমরা আগে এদের লব্ধি চিন্তা করব। এদের লব্ধির সাথে এর লব্ধি বের করলে আমাদের, বা লব্ধি না মানে থিটা বের করলে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল বের হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আমরা সোজা কথা আমরা 3টা বেগ থেকে 2টা বেগে নিয়ে আসবো। ঠিক আছে, ডান, শুরু করি। তাহলে প্রথমে আমরা কার সাপেক্ষে কার বেগ বের করব? আবিদের সাপেক্ষে বাতাস নাকি বাতাসের সাপেক্ষে? আবিদের সাপেক্ষে বাতাস, কারণ আবিদ এখানে চিন্তা করতে পারতেছে। ওকে, প্রথমে আমরা বের করব হচ্ছে আবিদের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। ওকে, এটাকে আমরা R1 ধরলাম। তো কার সাপেক্ষে? আবিদের সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোকে আবিদ। আবিদ কি স্থির আছে না নাকি মুভেবল? আবিদ মুভ করতেছে, চলমান। তাকে থামাইতে হবে না? থামাইতে হলে কি করতে হবে? তাকে উল্টা দিকে নিয়ে আসতে হবে। তাহলে ভিএম কোন দিকে এখন হয়ে যাবে? এদিক বরাবর। তাহলে এখন এটা থাকবে না, বাদ। এখন আমাদের দেখেন ভিএ যেদিকে ভিএমও একই দিকে, তাহলে 2টা ভেক্টর যখন একই দিকে কাজ করে তাদের লব্ধি কি হয়? যোগ হয় না? 2টা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের লব্ধি কি হয়? যোগ হয়। অর্থাৎ R1 মান হবে 2 + 8, তার মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আবিদের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। এখন আমাদের এই 2টা বেগ মিলে আমরা এখন পেয়ে গেলাম কি? R1, যেটার মান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের আর কোনো সমস্যা নাই। এখন দেখেন এটা হচ্ছে বর্তমানে বাতাসের বেগ, রাইট? আপেক্ষিক বেগ আর কি। এটা আর এটার লব্ধি বের করব। লব্ধি কোন দিকে হবে? এদিকে হবে। আর থিটা কোন দিকে ধরবো? ধরে নিয়ে এটা হচ্ছে থিটা, অর্থাৎ θ2 আর কি যেটা। তাহলে tan θ2 লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে? ভিআর এর সাথে। তাহলে ভিআর নিচে সিঙ্গেল, কার সাথে উৎপন্ন করে নাই? R1 এর সাথে। তাহলে R1 উপরে বসবে, R1 sin আলফা, R1 cos আলফা। তাহলে R1 হচ্ছে 10 sin আলফার মান তো বুঝতে পারতেছো, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এই যে আলফা 90। তাহলে tan sin 90 আর নিচে হচ্ছে 6 প্লাস tan cos 90। তাহলে অ্যান্সার আসবে এখানে 10/6, অর্থাৎ থিটা সমান θ2 সমান হচ্ছে tan ইনভার্স 10/6। দেখি আমরা কত আসে অ্যান্সার। ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে অবশ্যই এখানে লিখে দিতে হবে উলম্বের সাথে। এই কথাটা ক্লিয়ার রাখতে হবে। এই থিটাটা কার সাথে? উলম্বের সাথে। এটা ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু 1 নাম্বার কাটা দিবে। θ1 নট ইকুয়াল θ2, অর্থাৎ উভয় ক্ষেত্রে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবিদকে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরা লাগবে উলম্বের সাথে। সে একই কোণে যদি ছাতা ধরে তাহলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না। ক্লিয়ার? ওকে, সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা হচ্ছে আগামী ক্লাসে বৃষ্টি ছাতার আরো কয়েকটা অ্যাডভান্সড ম্যাথ দেখব এবং আরো কয়েকটা টাইপের ম্যাথ দেখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।